সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাসের শুরুতেই সুপ্রভাত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে শুভা এই গল্পটি গল্পকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি নিয়ে আমরা কথা বলেছিলাম এবং শুভা গল্পটি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই বিষয়টি নিয়েও আমরা কথা বলেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুধুমাত্র শুভা গল্পের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা হয়তো বোর্ডের দিকে লক্ষ্য করো যে এই গল্পটির বিষয়বস্তু এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটি মনে রাখতে পারলেই তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই স্বাভাবিকভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। বা প্রতিবন্ধী একটি মেয়ে নিজস্ব জগৎ ও সমাজ বাস্তবতা, এই দুটো জিনিস আমাদের, এই বিশেষ করে এই যে সমাজ বাস্তবতা, এই সমাজ বাস্তবতাটা গল্পের শেষে কি দাঁড়াচ্ছে সেটি নিয়ে হয়তো আমরা মন্তব্য করব। তার আগে টুকিটাকি কিছু বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু পরিচিত হতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বইটিকে লক্ষ্য করো, তোমরা হয়তো আমার বইয়ে লক্ষ্য করবে যে কিছু কিছু জায়গায় আন্ডারলাইন করা আছে। তোমাদের কিন্তু এভাবেই এই মার্কার কলম বা ওই ধরনের ইন্ডিকেশন করা যাবে, খুব কলম নিয়ে তোমাদের বই এবং ওই ধরনের কলম দিয়ে বসে যেতে হবে। মূল বইয়ের সঙ্গে তোমাদের সবসময় একটা সখ্যতা রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি একটি বিষয় তোমাদের অবহিত করতে চাচ্ছি যে এই গল্পটির প্রধান তিনটি চরিত্র, এই চরিত্র তিনটির কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রধান কয়টি চরিত্র বলেছি? তিনটি চরিত্র। এক, শুভা নিজেই, যেটি এর পোশাকি নাম বলেছি পূর্বের ক্লাসে, সুভাষিনী। দুই, শুভার বাবা বাণীকণ্ঠ। কি বললাম? বাণীকণ্ঠ। আরেকটি চরিত্র এই গল্পের বলা যেতে পারে নেপথ্যের নায়ক বা প্রত্যক্ষ নায়ক, তার নাম হচ্ছে প্রতাপ। লেখার সময় একটু খেয়াল করতে হবে যে পয়ের জায়গাতে প যেন না হয়ে যায়, প্রতাপ। এই তিনটি চরিত্র, যে কোন প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এই তিনটি চরিত্রের কথা তোমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সে বিষয়টি হলো এই যে শুভার পোশাকি নাম বলেছি সুভাষিনী, যার ভাষণ বা কথা সুন্দর, কিন্তু বাস্তবে তা কিন্তু হয়নি। তো কেন শুভা বা সুভাষিনী নাম রাখা হয়েছিল তার পিছনে এখানে ছোট্ট একটি বিষয় উল্লেখ করা হয়েছে। শুভার কিন্তু দুটি বড় বোন ছিল। সেই বড় বোনের নাম, একজনের নাম হচ্ছে সুকেশিনী আর একজনের নাম হচ্ছে সুহাসিনী। এই সুকেশিনী আর সুহাসিনী এই নামের সঙ্গে মিল করতে গিয়ে বাণীকণ্ঠ ছোট মেয়ের নাম যখন গর্ভে ছিলেন ঠিক তখনই তার নামকরণ করলেন শুভা বা সুহাসিনী। কিন্তু জন্মের পরে যখন দেখা গেল যে এই শুভা বা সুহাসিনী নামটি, মানে মেয়েটি বাক প্রতিবন্ধী। আর এখানেই হচ্ছে এই গল্পের সবচেয়ে টার্নিং পয়েন্ট এবং একটি মর্মস্পর্শী একটা
বিষয় আর কি, প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে যদি প্রশ্ন হয় এমন যে সুভাষিনী বা শুভা নামটি সার্থক হয়নি কেন, তাহলে তো বুঝেই যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যে পিতা মানিকণ্ঠ তার জন্মের আগে দুই বোনের সঙ্গে নামকরণ মিল রেখে কিন্তু নামকরণ করা হয়েছিল, কিন্তু বাস্তবে জন্মের পরে দেখা গেল যে মেয়েটি বৌমা বা বাচ্চাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বেশি অগ্রসর হতে চাচ্ছি। এখানে আরেকটি বিষয় যে সুভা সবসময় পিতামাতার মনে জাগরুক ছিল। জাগরুক থাকার পিছনে কারণ কি? জাগরুক থাকার পিছনে কারণ হচ্ছে যে এখানে একটি কথা যে বেদনা কি কখনো ভোলা যায়? ধরে নাও প্রিয় শিক্ষার্থীরা, তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় হয়তো একটা হোঁচট খেয়েছো বা ব্যথা লেগেছে। তুমি যতই মনে করবে যে আমি কিছু মনে করবো না বা হাঁটবো, কিন্তু দেখা যায় যে ব্যথাটা তোমাকে কিন্তু স্মরণ করিয়ে দিবে যে গতকালকে আমার অমুক জায়গায় সেই হোঁচট খেয়েছিলাম। তো বিষয়টি ঠিক সেরকমই যে বেদনা যেমন কেউ কাউকে ভুলে না, বেদনা না ভোলার কারণে শুভা কিন্তু সর্বদা পিতামাতার মনে জাগরুক যে সেই বাক প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী মেয়ে পিতামাতার মানে একরকম বোঝা হিসাবে তারা এখানে উল্লেখ করেছে বা দেখেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয় বলা যেতে পারে, এখানে গল্প তোমাদের মনে রাখতে হবে যে শুভা তার বিশেষ করে বাণীকণ্ঠের ৩ নম্বর মেয়ে, কিন্তু অন্যান্য মেয়েদের চাইতে শুভাকে বেশি ভালোবাসত, কিন্তু মা শুভাকে গর্ভের কলঙ্ক মনে করে সবসময় হীনমন্যতায় ভুগতেন বা সবসময় নিজেকে একরকম গুটিয়ে রাখতেন। ঠিক এই বিষয়গুলো বা ত্রুটি হিসাবে সবসময় মায়ের যে এটা নিজস্ব বিষয় বা ত্রুটি স্বরূপ কিন্তু দেখতেন। এই বিষয়গুলো কিন্তু এসেছে। মা সবসময় শুভাকে একরকম গর্বের কলঙ্ক মনে করতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, যে জন্মদাত্রী মা সেও কিন্তু শুভাকে গর্বের কলঙ্ক মনে করে সবসময় হতাশা বা দুশ্চিন্তায় থাকতেন। এখানে প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় তোমাদের আমি একটু বলতে চাচ্ছি। আমি তোমাদের আগেও বলেছি যে তোমাদের বইটা এভাবে আন্ডারলাইন করে নিতে হবে টুকিটাকি বিষয়গুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি বোবা মেয়ে মুখের ভাষা না থাকলেও তার চোখের ভাষার যে বিষয়টি, এটি কিন্তু অত্যন্ত গভীর এবং অপরিস্পর্শী বলে লেখক উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, চোখের সেই ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। প্রিয় শিক্ষার্থীরা, এই গানের সাথে হয়তো আমরা অবশ্যই পরিচিত আছি। তো তাহার চোখের ভাষা অসীম উদার ও অবল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয়াস্ত ও ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই বাক্যহীন মনস্বীর মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। বিজন মানে যেখানে লোকজন নেই, জন মানে মানুষ, বি মানে নাই, যেখানে লোকজন নাই, এই বিজন মহত্ব বলে এই যে কথাটি এসেছে, এই বিজন মহত্ব অর্থাৎ জনশূন্য নির্জন, এই বিষয়গুলো এসেছে। তো এটি তোমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয়, সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। দ্বীপ্রহর শব্দটির অর্থ হচ্ছে দুপুরবেলা। দ্বীপ্রহর দুপুরের সময় তোমরা যদি কখনো একাকী কোনো জায়গা দিয়ে হেঁটে আসো একাই, বুঝবে যে সব শুনশান নীরবতা। এখানে দুপুরবেলা দ্বীপ্রহর, একটু মনে রাখতে হবে। কেমন? শব্দহীন, সঙ্গীহীন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্টেপে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে এই বাণীকণ্ঠ অর্থাৎ শুভার বাবার বাড়ি হচ্ছে চণ্ডীপুর। তো শুভাদের গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, এটি মনে রাখতে হবে। তো নদীটি বাংলাদেশের একটা ছোট্ট নদী।
গৃহস্থ ঘরের মেয়েটির মতো। এখানে একটু কথা বলা যেতে পারে যে এখানে একটা উপমা প্রয়োগ করা হয়েছে যে বাংলাদেশের যে ছোট্ট নদী, সেই নদীটিকে তুলনা করা হয়েছে শুভার জীবনের যে দুর্ভোগ বা স্বল্প দৈর্ঘ্যতা বোঝাতে কিন্তু এই নদীটিকেও সেভাবে উদাহরণ হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে। নদীটি যেমন ছোট, শুভার জীবনটিও ঠিক তেমনই, যেন একটা ছোট্ট পরিসরে, অল্প পরিসরের মধ্যে সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু বিষয় তোমাদের জানতে হবে যে বাণীকণ্ঠ যে বিষয়টি এসেছে, বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, মানে নদীর তীরে। তাহার বাখারির বেড়া, বাখারি বলতে আমরা এখানে বাঁশের ফালি, যে ফালিকে কাঁধে করে দুই দিকে বোঝা বহন করার এক ধরনের উপকরণ, সেটাকে বাখারি বলা হয়েছে। তোমরা শব্দ থেকে একটু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, সেখানে দেখে নিতে পারো। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, ঘরের স্তূপ, এই কথাগুলো মনে রাখতে হবে। তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলা বাগান ঢোকাবাই মাতুরের ওই দৃষ্টি আকর্ষণ করে, বেশ পরিপাটি করে বাড়িটি তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু এখানে কথা বলে রাখি। শুভা সময় সুযোগ পেলে সে নদীর তীরে এসে বসতো। কোথায় বসতো? নদীর তীরে এসে বসতো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে বোবা, কিন্তু এই প্রকৃতির কাছেই আবার শুভা হচ্ছে মুখর। সেখানে সে প্রাণের আনন্দ খুঁজে পায়। যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির গান, তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এই কথাগুলোকে কিন্তু তোমাদের একটু প্রাধান্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মাঝে মধ্যে কিছু নিয়ে কথা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছি। আমি পরের স্টেপে যাচ্ছি। দেখো একটু, মধ্যাহ্নে যখন জেলেরা খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়ে গিয়া ভয়ানক ভীষণ মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবাময়ী মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, একজন ক্ষুদ্র তরু ছায়ায়। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটুকু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বোবা প্রকৃতির মাঝে একটি বোবা মেয়ে। তারা যেন তাদের দুঃখ কষ্ট একাকার বা ভাগাভাগি করে নিয়েছে। একটা বিশেষ করে প্রকৃতি উপরে রোদ্রের ছায়া, সেই তরু ছায়ার নিচে সেই বোবা মেয়েটি। প্রিয় শিক্ষার্থীরা, এত কিছুর পরেও শুভা যে কোটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা কিন্তু নহে। তার দুটি বন্ধুর কথা এখানে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, গোয়ালে দুটি গাভী এবং তাদের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে সর্বশী ও একটা পাঙ্গুলি। সর্বশী ও পাঙ্গুলি। এই সর্বশী পাঙ্গুলি, এই দুটি আসলে গাভীর নাম। প্রিয় শিক্ষার্থীরা, এই গাভী দুটির দুজনের বৈশিষ্ট্য দু রকমের আছে, একটু তোমাদের মুখে মনে রাখতে হবে। আমি সেটুকু একটু উপস্থাপন করতে চাচ্ছি। শুভা গোয়ালে ঢুকিয়ে দুই বাহু দ্বারা সর্বশী গ্রীবা মানে এখানে ঘাড়ের কথা বলা হয়েছে, গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ মানে কি হচ্ছে গাঢ় ঠেকাই, এইভাবে দিয়ে বলছে গণ্ডদেশ ঘর্ষণ করিতে, এবং পাঙ্গুলি কি করত? স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। এইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই কথাগুলো মনে রাখতে হবে। এগুলো ছোটখাটো প্রশ্ন হিসাবে আসে। আরেকটা বিষয়, যে বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া কি করত?
ওই গোয়াল ঘরে প্রবেশ করত। কখনো এর বেশিও হতো, কিন্তু 3 বারে অবশ্যই অবশ্যই সে প্রবেশ করত। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আরো কয়েকজন তার সঙ্গী ছিল, সেই কথা এসেছে। ইহা ছাড়া ছাগল ও বিড়াল শাবকও ছিল। কি ছিল? ছাগল ও বিড়াল শাবক, মানে বিড়ালের বাচ্চা। তা কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। এখানে সমকক্ষভাবে মৈত্রী ছিল না বলতে গরু এবং গরু বিশেষ করে গাভী দুটি যে সর্বশ এবং পাঙ্গলের কথা হয়েছে, তারা বোবা, তারা যখন কথা বলতে পারে না, তাদের সঙ্গে সেই দিক দিয়ে একটা ভালো মিল ছিল। কিন্তু ছাগল এবং বিড়াল সেদিক দিয়ে সমকক্ষ ছিল না, সেই কথাটি এখানে উপস্থাপন করা হয়েছে। মৈত্রী মানে বন্ধুত্ব ছিল না, মোটামুটি তাদের সঙ্গে একটা সখ্যতা বা ছিল আর কি, সেই কথা বলা হচ্ছে। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, মানে সুভাকে যখনই দেখতো তার কোল ঘেঁষে বা ফাঁস ঘেঁষে এসে বসে পড়তো। এটা আমরা দেখেছি বিড়াল এবং ছাগলদের ক্ষেত্রে। এটা তাদের এটা প্রকৃতিগত একটা বিষয়, স্বভাবগত একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাচ্ছে পরের স্টেপে। দেখো, উন্নত শ্রেণীর জীব। এখানে উন্নত শ্রেণীর জীব বলতে মানুষের কথা বলা হয়েছে। তো সেই উন্নত শ্রেণীর জীব এর মধ্যে সুভার আর একটি সঙ্গী জুটিয়েছিল। সেই উন্নত শ্রেণীর জীবটা কি? উন্নত শ্রেণীর জীবটাই হচ্ছে প্রতাপ, বা এই গল্পের আমরা নায়ক বলতে পারি, যার প্রতি সুভার একটু একটু ভালোবাসা বা অনুরাগ, যাই বলি না কোনো, সৃষ্টি হয়েছিল। সেই উন্নত শ্রেণীর জীব, কোন শ্রেণীর জীব? উন্নত শ্রেণী। এই উন্নত শ্রেণীর জীবটিকে হচ্ছে প্রতাপ। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতাপ কিন্তু কথা বলতে পারত স্বাভাবিক মানুষের মতো। এই কারণে দেখো পরের লাইনে একটা কথা এসেছে যে, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহার নির্ণয় বা নিরূপণ করা আর কি করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। প্রতাপকে কি বলা হয়েছে? ভাষা বিশিষ্ট জীব। এটি কিন্তু পরীক্ষায় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে, এটি একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। মানে ওই কথাগুলো, পূর্বের কথাগুলো, গাভীর কথা, ছাগলের কথা আসার পরে তারপরে কিন্তু এই বর্ণনাটা তোমাদের লিখতে হবে। তখন এই সম্পর্কে মন্তব্য করা হবে যে এই প্রতাপটি হচ্ছে এখানে ভাষা বিশিষ্ট জীব, যা সুভার সঙ্গে তার সমভাষা ছিল না। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, তার কারণ প্রতাপ কথা বলতে পারতো, সুভা কথা বলতে পারতো না। পরে আমি একটু এগিয়ে যেতে চাচ্ছি। গোসাইদের ছোট ছেলেটির, তার নাম প্রতাপ। লোকটির ছেলেটি কিন্তু বিশেষ করে লোকটির কথা বলা হয়েছে এখানে। লোকটির নিতান্ত অকর্মণ্য, মানে বাড়ির কাজকর্ম করে না, কিন্তু গ্রামের লোকজনের কোনো না কোনো কাজে লাগে। এরকম কিন্তু আমাদের প্রত্যেক সমাজে এরকম 2-4টা লোক থাকে, তাদেরকে সরকারি সম্পত্তি হিসাবেও কিন্তু আখ্যায়িত করা হয়েছে এখানে। এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ওই অনুচ্ছেদটুকু তোমরা লক্ষ্য করো, ওই অনুচ্ছেদে কিন্তু আছে যে এই ধরনের অকর্মণ্য বেকার ছেলেপিলেরা কি হয়? সরকারি সম্পত্তি হয়ে পারে। সরকারি সম্পত্তি কেমন? এই যে কারো হয়তো কোনো কিছু দরকার হয়েছে, ঘরে প্রতাপ তুই কোথায় যাবি, তোদের কোনো কাজ নাই, একটু মুখের দোকান থেকে একটু এই জিনিসটা এনে দিত। তোমরা হয়তো এরকম ছেলেপিলেকে সমাজে দেখবে। এরা কিন্তু দেখা গেলো যে তার কাজটা করে দিল, দেখা গেলো যে আরেকজন তার জন্য অপেক্ষা করছে, তারও কাজটা সে করে দিল, কিন্তু বাড়িতে সে কোনো নির্দিষ্ট কোনো কাজ করে না। এই কারণে তাদেরকে বলা হচ্ছে সরকার সম্পত্তি হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতাপের প্রধান শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয়, মাছ ধরার সময় বাক্যহীন, মানে কথাবার্তা যারা বলতে পারে না এরকমই সঙ্গী কিন্তু মাছ ধরার সময় উত্তম। তাই এখানে বলা হয়েছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রতাপ কেন সুভার মর্যাদা বুঝিত? এই প্রশ্নের উত্তরে কিন্তু ওখানে উত্তর লুকিয়ে আছে, একটু খেয়াল করলে বুঝে যাবে যে যেহেতু সুভা বাক্যহীন, তার কথা মানে সে শব্দ করতো না, এ ধরনের সঙ্গী মাছ ধরার ক্ষেত্রে উত্তম বা শ্রেষ্ঠ, তাই প্রতাপ সুভার মর্যাদা বুঝত। আর আরেকটা বিষয় এখানে, এই প্রতাপ সুভাকে কি বলে ডাকত? সু বলে ডাকত। এই প্রতাপ সুভাকে কি বলে ডাকছে? সুভাকে সু বলে ডাকছে। কি বলে? সু বলে। এই সু, এই কথাটি একটু বলে রাখতে হবে, সুভাকে সু বলে ডাকা।
আরেকটা কথা এখানে এসেছে, সেটি হচ্ছে যে এই শুভাকে একবার শুভি এই নামে কিন্তু গল্পের ভিতরে এসেছে। শুভি নামটি শুভা গল্পে কতবার এসেছে এরকম প্রশ্ন হতে পারে। আর প্রতাপ শুভাকে কি বলে ডাকতো এরকম প্রশ্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এগুলো মনে রাখতে হবে। শুভা কোথায় এসে বসতো? তেঁতুলতলায় এসে বসতো। এবং শুভা কি করতো? মাঝে মধ্যে প্রতাপের জন্য এক খিলি করে পান বরাদ্দ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয়, শুভা কিন্তু মাঝে মধ্যে কি হতে চাইতো? জলকুমারী হতে চাইতো। দুটো বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। শুভা কি হতে চাইতো? এক হচ্ছে জলকুমারী। কি বললাম? জলকুমারী হতে চাইতো। একবার কিন্তু জলকুমারী, আরেকবার পাতালপুরীর রাজকন্যা। পাতালপুরীর রাজকন্যা, এই দুটো হওয়ার পিছনে তার উদ্দেশ্য ছিল প্রতাপকে আকর্ষিত করা, প্রতাপকে মুগ্ধ করা। প্রিয় শিক্ষার্থীরা, একটু এক থাকেই কিশোর কিশোরীর প্রতি একে অপরের বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে। তাই বলছে, দেখো, মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে গিয়ে বসিয়া। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে আমাদের সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা, তাহাকে কি হইতে পারিত না? তাহাকে হইতে পারিত না, মানে একটা প্রশ্ন নিজের কাছে, তাহাকে হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? এটা তো অসম্ভব কিছু না বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। প্রিয় শিক্ষার্থীরা, এরকম সুন্দর সুন্দর কথা এসেছে। আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, একটি কিশোরী মেয়ের ভিতরে যখন তার শারীরিক মানসিক একটা পরিবর্তন ঘটে যায়, এই 14-15-16 বছর বয়সে একটা শারীরিক পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের কথা এখানে এসেছে। শুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে একটি নতুন অনির্বচনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না, তাকে কি বলা হয়? অনির্বচনীয়। অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছি না। শিক্ষার্থীরা, একটু তোমাদের মনে রাখতে হবে। আমি এগিয়ে যেতে চাচ্ছি। এখানে পূর্ণিমা তিথির কথা এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। আমি সবশেষে দুটো কথা বলি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় মাঝে মধ্যে আছে। বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল ছিল, 2 বেলা মাছ ভাত খাইত। বাণীকণ্ঠ 2 বেলা কি খাইত? মাছ ভাত খাইত। এ কারণে তাহার কি ছিল? প্রশ্ন এরকম হতে পারে। এই জন্য তাহার শত্রুও ছিল। যারা সমাজে ভালো থাকে, ভালো খায়, ভালোভাবে চলাফেরা করে, তাদের নীরবে অনেক শত্রু থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে শুভার শারীরিক পরিবর্তন হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে, একটা আইবুড়ো মেয়ে, এই জন্য সমাজ কিন্তু বারবার কি করছে? শুভার বাবা বাণীকণ্ঠকে কিন্তু তাগাদা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যার কারণে শুভার বাবা বাণীকণ্ঠ কিন্তু মেয়ের দুশ্চিন্তায় কিন্তু চিন্তিত হয়ে পড়েছে। এখানে তাই বলছে, স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইলে কিছুদিনের মতো বাণী বিদেশ গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভারে সমস্ত হৃদয় ও সুবাষ্পে একেবারে ভরিয়া গেল।
একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুই দিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহার মুখের দিকে চাইয়া কি একটা বুঝিতে চেষ্টা করিতে, কিন্তু তাহার কিছু বুঝাইয়া বলিতেন না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সবগুলো বিষয় উল্লেখ করতে চাই না। এখানে আরেকটু বিষয় যে ইতোমধ্যে একদিন অপরাহ্নে মানে বিকেল বেলায় ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কইলেন, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। এটা প্রতাপ কিন্তু তাকে আদরের ছলে এই কথা বলেছিল, এটা মনে রাখতে হবে তোমাদের। দেখিস আমাদের ভুলিস নেই বলিয়া মাছের দিকে মনোযোগ করিল। তো এখানে এই কথা বলার কারণেই বিশেষ করে সুভার প্রতাপের প্রতি কি হয়েছিল দেখো। মর্মবিদ্ধ হরিণী ব্যাধির দিকে যেমন তাকিয়া করিয়া তাকাই, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। ব্যাধ মানে যারা মাটির গুলি দিয়ে হরিণ শিকার বা পাখি শিকার করে তাদেরকে ব্যাধ বলা হয়। তাই বলছে যে মর্মবিদ্ধ হরিণী ব্যাধির দিকে যেমন তাকিয়ে না করিয়া তাকাই, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমনি করে প্রতাপের দিকে চাহিল, সেদিনে গাছের তলায় আর বসিল না। বালিকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। এটাও একটি প্রশ্ন হতে পারে যে বালিকণ্ঠ কোথায় বসিয়ে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বালিকণ্ঠের শুষ্ক কপল মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমাদের বানান ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মানে কপাল আর কপল দুটো কিন্তু এক জিনিস না, ঠিক আছে। এই কপাল আর একটা হচ্ছে এখানে বলা হয়েছে কপল। এখানে কপাল হচ্ছে ভাগ্য বা ললাট যাই বলি না কেন, বা ফেট বা নিয়তি, আর এই কপাল হচ্ছে গাল। প্রিয় শিক্ষার্থীরা, এটা মনে রাখতে হবে। প্রায় সমর্থনিত শব্দের মধ্যে এগুলো পাওয়া যায়। দেখো যে এখানে অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বালিকণ্ঠের শুষ্ক কপলে মানে শুষ্ক গালে অশ্রু গড়াইয়া পড়িল। প্রিয় শিক্ষার্থীরা, কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়ালঘরের তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিওকে স্বহস্তে খাওয়াইয়া, অর্থাৎ সেই সর্বসেব প্রাঙ্গণের কথা বলা হয়েছে। গলা ধরিয়া একবার দু চোখে যতপরে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে, দুই নেত্র মানে চোখ, পল্লব মানে পাতা, দুই চোখের পাতা কি বলছে হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়তে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। এই শুক্লা দ্বাদশী আমাদের এই পাঠ্যপুস্তকে যে শব্দত্ব টিকা রয়েছে সেখানে শুক্লা দ্বাদশী শব্দের অর্থ চাঁদের দ্বিতীয়তম দিন দেওয়া আছে, কিন্তু আসলে সেটি সঠিক নয়। সেখানে শুক্লা দ্বাদশীর শব্দটার অর্থ হবে চাঁদের 12তম দিন। প্রিয় শিক্ষার্থীরা, চাঁদের দুটি ভাগ, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। চাঁদ ও চন্দ্রকলা বাড়ার যে বিষয়টি সেটিকে বলা হয়েছে শুক্লপক্ষ, আর চাঁদ যে ক্ষয় হতে থাকে সেটি হচ্ছে কৃষ্ণপক্ষ। তো এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্প সজ্জায়। এই শস্প কথাটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও। শস্প, শস্প সজ্জা, শস্প সজ্জা। সজ্জা মানে বিছানা, আর শস্প হচ্ছে কচি ঘাস। কচি ঘাসে আবৃত সজ্জাকে এখানে শস্প সজ্জা বলে আখ্যায়িত করা হয়েছে। কচি ঘাসে আবৃত বা ঢাকা, এরপর নদী তটের কথা এখানে এসেছে। তো এখানে দেখো সেই শুক্লা দ্বাদশী রাত্রি সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদী তটে শস্প সজ্জায় লুটাইয়া পড়িল। সেই নদী পাড়ের সেই কচি ঘাসে ঢাকা আবৃত যে মনে হচ্ছে বিছানার মতো, সেখানে সে এসে লুটিয়ে পড়ল। যেন ধরণীকে মানে এই পৃথিবীকে বলছে, এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহি, তুমি আমাকে যাইতে দিও না মা।
আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে তোমার কাছে ধরে রেখো। প্রিয় শিক্ষার্থীরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাক প্রতিবন্ধী মেয়ের প্রতি যে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ গল্পটিতেও অমর হয়ে আছে। এখানে একটি কথা বলি, আবারও তোমাদের আমি বিষয়টি বলছি যে বাক প্রতিবন্ধী একটি মেয়ের নিজস্ব জগৎ ও সমাজ বাস্তবতা। মা এখানে গর্বের কলঙ্ক মনে করে সেও কিন্তু শোভার প্রতি বীতশ্রদ্ধ। বাবাও সমাজের ভয়ে মেয়ের পক্ষ নিতে পারছে না। প্রতাপও কিন্তু একটু একটু ভালোবাসত, কিন্তু সে তার জোর ভূমিকা এখানে দেখায়নি এবং সমাজও তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু কথা তোমাদের মনে রাখতে হবে যে এই নির্বাক প্রকৃতির কাছেই সুভা খুঁজে পেয়েছিল মুক্তির আনন্দ, আর তার সেই পোষা প্রাণীদের কাছেই তিনি ছিলেন মুখর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সুভা গল্পটি একটি প্রতিবন্ধী মানুষের প্রতি, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের যে একটা দায়িত্ববোধ রয়েছে, তারাও যে তাদের মনে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা আমাদেরকে বুঝে নিয়ে তাদের প্রতি সহনশীল হতে হবে, তাদের প্রতি আমাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই আশা প্রত্যাশা রেখে আজকে মুসলিমুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।